সাজেশন ভিডিওটা একটু অন্যরকম, যেখানে কিনা অন্যান্য টিচার্সরা, যেখানে কিনা অন্যান্য ম্যামেরা তোমাদের সাজেশন দিচ্ছে, যেখানে হিস্ট্রির সাজেশন দিচ্ছে যে এই প্রশ্নগুলো আসবে, যারা সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কাদের জন্য জানো, যারা মোটামুটি সিলেবাসটা ক্লিয়ার করে ফেলেছে, সব কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য। আর যারা করনি, ঠিক আছে, তাদের একমাত্র উপায় হচ্ছে তোমরা সেই সাজেশন ভিডিওগুলো দেখে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রাইট চিহ্ন দিয়ে, মোটামুটি তো সবই পড়তে হয়, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাইট চিহ্ন দিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখো। তো আজকে অন্য কোনো ভিডিও নয়, আমার ভিডিওটা দেখবে যেটা হচ্ছে আমি আলোচনা করব জাতিগত সম্পর্কিত দিকসমূহ চ্যাপ্টারটা, যেখানে বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, ছাত্রছাত্রীদের ভূমিকা, এছাড়া আরও অন্যান্য প্রশ্ন অপারেশন সার্চলাইট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো সুন্দর করে ভিডিওটা দেখে নাও, আর বোঝার ক্ষমতা তো আমার আছে, তো চলো সুন্দর করে ভিডিওটা দেখে নিই। এরপরে যে প্রশ্নগুলো এখান থেকে আসবে আমরা খুব সুন্দর করে তাহলে কী করতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু। সম্পর্কিত দিক সমূহ, এই জাতিগত সম্পর্কিত দিক সমূহ কি? প্রথমত এটা হচ্ছে ভারত, এই ভারত, তারপরে পাকিস্তান। ভারত যখন 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, সেই স্বাধীনতার পর থেকেই এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এরা কিন্তু একত্রিত হয়ে একটা ভারত স্বাধীনতা লাভ করলো। কিন্তু স্বাধীনতা লাভের পরে দেখা গেল যে ভারতের যে অধিকাংশ যারা সম্প্রদায় ছিল, যারা জাতি, যারা ধর্মের ছিল, সেটা হচ্ছে হিন্দু ধর্মের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ ছিল হচ্ছে ভারত, অর্থাৎ ভারত ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, অর্থাৎ অধিকাংশ জনসংখ্যাই ছিল কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু এখানে যে সমস্ত আরও অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ইসলাম ধর্মের মানুষেরা রয়েছেন, তারাও কিন্তু এখানে ছিলেন। তো তাদের মধ্যে কি হলো, তৎকালীন সমাজেও তাদের মধ্যে ভারতের যে সমস্ত হিন্দু সম্প্রদায় ছিল এবং যেটা মুসলিম সম্প্রদায় ছিল, এই দুই সম্প্রদায়ের কিন্তু তাদের মধ্যে জাতিগত তো বৈষম্য ছিল, এমনকি ভাষাগত, তাদের ভাষার দিক থেকেও কিন্তু আলাদা ছিল। এই কারণ হওয়ার জন্য, অর্থাৎ ভাষাগত এবং জাতিগত বা ধর্মগত তাদের মধ্যে বৈষম্য থাকার জন্য হিন্দুরা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। তার থেকেও বড় কথা যে মুসলিমরা নিজেদেরকে আলাদা একটা রাষ্ট্র চাইলো, যে আমরা সব কিছু দিক থেকেই আলাদা, তার জন্য তারা আলাদা একটা রাষ্ট্র চাইলো। তারপরে কি হলো, ভারত যখন 1947 সালে স্বাধীনতা লাভ করলো, তারপরে বিভিন্ন বৈষম্যের কারণে, অর্থাৎ দুই ধর্ম, একটা হিন্দু একটা মুসলিম, এই দুই ধর্মের তাদের মধ্যে কি বৈষম্য আছে, একটা হচ্ছে ভাষাগত বৈষম্য, ধর্মগত বৈষম্য। এই দুটো বৈষম্য থাকার কারণে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভারতবর্ষের মানুষেরা ছিল, তারা কিন্তু ভিন্ন রাষ্ট্র গঠনের দাবি তুলল। কি জানা স্যার সৈয়দ আহমেদ, তার আগে পড়েছি যে স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু দ্বিজাতি তত্ত্ব উদ্ভব করেছিল, যেই দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে তাদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রাষ্ট্র গঠনে। দ্বিজাতি তত্ত্বটা কি? দ্বিজাতি তত্ত্বে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন কি মুসলিম লীগের প্রধান নেতা। সেই মুসলিম লীগের প্রধান নেতা স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদেরকে বিভিন্নভাবে কিন্তু উত্তেজিত করতে শুরু করে ভিন্ন রাষ্ট্র গঠনে। প্রথমত হচ্ছে যখন ভিন্ন রাষ্ট্র গঠনে তারা উদ্বুদ্ধ করে, দ্বিজাতি তত্ত্বের দ্বারা যখন মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছে তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো, তার ফলে কি হলো, তারা নতুন একটা রাষ্ট্র গঠন করলো। কি রাষ্ট্র? প্রথমত হচ্ছে এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান, আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, তাহলে যখন ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করলো, সেখানে অধিকাংশই ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং সেখানে কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষেরা থাকার কারণে তারা নিজেদেরকে পৃথক আলাদা ভাবতে শুরু করলো। ফলে তারা নিজস্ব একটা রাষ্ট্র গঠনের দাবি তুলবো, যেখানে আমরা থাকবো সেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরাই বাস করবে। এই জন্য কি হলো, কত সালে, 1947 সালে, তারপরে দেশভাগের ফলে একটা পরিকল্পনা হয়েছিল, আমরা জানি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। সেই পরিকল্পনার ফলে 1947 সালে ভারত তো ভাগ হয়ে গেল, তার সাথে ভারত কিন্তু পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে কিন্তু ভাগ হয়ে গেছিল। অর্থাৎ 1947 সালে ভারত তো স্বাধীনতা লাভ করেছিল, তার সাথে সাথে এই দুটো দেশ কিন্তু ভাগ হয়ে গেছিল, কারণ তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করেছিল। ফলেই কিন্তু এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো দেশে দ্বিখণ্ডিত হয়ে গেছিল। এবার এই দ্বিখণ্ডিত হওয়ার পরেও
এখানে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের কিছু অর্থনৈতিক বৈষম্য ছিল, তারা আলাদা হয়ে যাওয়ার কারণ, তাদের মধ্যে আবার যুদ্ধ হয়েছিল, বিভিন্ন যুদ্ধ হয়েছিল, তাদের মধ্যে ভাষা আন্দোলন হয়েছিল, এই নিয়েই কিন্তু চ্যাপ্টারটা, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সমস্যাগুলোকে নিয়েই পুরো চ্যাপ্টারটা আছে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো প্রথমেই কি পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই প্রশ্নটা আসবে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভৌমিক অবস্থান নির্দেশ করো, বা ভৌমিক অবস্থানটা কোথায়, 3 নম্বর প্রশ্ন। প্রথমত হচ্ছে পশ্চিম পাকিস্তান যে রয়েছে, এই পশ্চিম পাকিস্তান হচ্ছে, এটা তো উত্তর, এই উত্তর, এবং এটা হচ্ছে পশ্চিম দিক, এই উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে গঠিত, এই উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে গঠিত পশ্চিম পাকিস্তান কি নিয়ে গঠিত, তাহলে ভৌমিক অবস্থান প্রথমে লিখবে, ভূমিকা লিখবে যে 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পরে বিভিন্ন জাতিগত বৈষম্যের কারণে সেই সময়ই কি হয়ে গেল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ভাগ হয়ে দুটো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এবং এই যে দেশ দুটো ভাগ হয়ে যাওয়ার মূলই ছিল কিন্তু দ্বিজাতি তত্ত্ব, যেটার উদ্ভাবক ছিলেন কি স্যার সৈয়দ আহমেদ খান। দ্বিজাতি তত্ত্ব মানে কি দুটো জাতি, সেই দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করলে, তাদের মুসলমানদের মধ্যে বপন করলে দুটো স্বাধীন রাষ্ট্র কিন্তু গঠিত হয়, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। একটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত, এখানে রয়েছে বালুচিস্তান, 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 সিন্ধু, এখানে রয়েছে সিন্ধু, সেই সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত বালুচিস্তান, সিন্ধু প্রদেশ নিয়ে পশ্চিম পাকিস্তান গঠিত। আবার পূর্ব পাকিস্তান হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে তো পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, সেই পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব দিকে অবশিষ্ট যে পূর্ব পাকিস্তান, অনেক সময় পূর্ব পাকিস্তান হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হওয়ার কারণে একে অনেক সময় পশ্চিমবঙ্গ বলেও ধরা হয়। তাহলে এর ভৌমিক অবস্থানটা কোথায়, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে রয়েছে পশ্চিম পাকিস্তান, যেটা বালুচিস্তান, সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত নিয়ে গঠিত। আবার ভারতের পূর্ব দিকে অবশিষ্ট, বা পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবশিষ্ট হচ্ছে পশ্চিম পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তান অনেকাংশই বা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সেটাকে অনেকাংশই বা অনেক ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ বলে আখ্যা দেওয়া হয়। এটা হচ্ছে ভূমির অবস্থান। কিন্তু এদের মধ্যে কি হলো, ভাষাগত আন্দোলন দেখা গেল। পূর্ব পাকিস্তান, এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভৌমিক অবস্থান নির্দেশ করো, এটা 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এটা যদি আসে তাহলে প্রথমেই ভূমিকা যেটা বলবো সেটা, তারপরে পশ্চিম পাকিস্তানের ভৌমিক অবস্থান পয়েন্ট করবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পূর্ব পাকিস্তানের ভৌমিক অবস্থান, এটা কোথায় অবস্থিত, ঠিক আছে, এটা লিখে দেবেন। এরপরে আসি এর পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে কি পূর্ব পাকিস্তানের চেতনার ক্রমবিকাশের কারণগুলো কি কি, স্বতন্ত্র চেতনা, পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র চেতনা, স্বতন্ত্র চেতনা ক্রমবিকাশের কারণগুলো কি কি, অথবা পূর্ব পাকিস্তানের উপজাতীয়তাবাদী তৎপরতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। এই যে পূর্ব পাকিস্তান, এরা নিজেদেরকে আলাদা কেন ভাবতে শুরু করলো, নিজেদেরকে আলাদা পৃথক ভাবতে শুরু করলো, কিন্তু কেন কেন নিজেদেরকে পৃথক ভাবতে শুরু করলো, তার একটা কারণ হচ্ছে ভাষাগত স্বাতন্ত্র্য। প্রথমে যে ভূমিকাটা বলবো সেই ভূমিকাটা হচ্ছে, যেটা বলবে যে 1947 সালে ভারত পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন দুটো রাষ্ট্রে ভাগ হয়ে গেল, তাদের মধ্যে কিছু ভাষাগত স্বাতন্ত্র্যের জন্য, তাদের জন্য বিভিন্ন স্বাতন্ত্র্যের জন্য তারা নিজেদেরকে পৃথক ভাবতে শুরু করলো। এর কারণগুলো নিম্নে আলোচনা করা হলো, লিখে 1 নম্বর পয়েন্ট লিখবি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 1 নম্বর পয়েন্ট কিসের জন্য, এটা হচ্ছে ভাষাগত স্বাতন্ত্র্যের জন্য। ভাষাগত স্বাতন্ত্র্য, ভাষাগত স্বাতন্ত্র্য, ভাষাগত স্বাতন্ত্র্য, ভাষাগত স্বাতন্ত্র্য কি, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তার থেকেও বড় কথা যে এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে মোট জনসংখ্যা ছিল, সেই জনসংখ্যার 54%, সেই জনসংখ্যার 54% ছিল কিন্তু পূর্ব পাকিস্তানে রয়েছে। সেই পূর্ব পাকিস্তানে অধিক জনসংখ্যা থাকার কারণে তারা কি ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে যারা মানুষ ছিল তারা কিন্তু উর্দু ভাষায় বা ইংরেজি ভাষায় কিন্তু কথা বলতো। তাই তাদের মধ্যে ভাষাগত স্বাতন্ত্র্যের জন্য পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। অর্থাৎ এখনও সমাজে প্রচলিত অনেক মানুষ রয়েছে যারা ভাষাগত স্বাতন্ত্র্যের কারণে নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে, যেমন হিন্দু মুসলিম তারা তো আছে, এরপরে অন্যান্য জাতীয় কিন্তু রয়েছে, বোঝা যায়। তো পূর্ব পাকিস্তানের মানুষ কি করলো, যখন দেখলো যে না পশ্চিম পাকিস্তানে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা কিন্তু উর্দু ভাষায় কথা বলে এবং আমরা তো বাংলা ভাষায় কথা বলি, এই ভাষাগত স্বাতন্ত্র্যের জন্য, আলাদার জন্য, পৃথকের জন্য তারা নিজেদেরকে, পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে
শুরু করলো। এরপরে আলাদা ভাবার আরেকটা কারণ হচ্ছে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য হচ্ছে যে সাংস্কৃতিক আলাদা কি কি, অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তান রয়েছে সেই পূর্ব পাকিস্তান কিন্তু পর্যায়ক্রমে ক্রমানুযায়ী সে কি করতো, পূর্ব পাকিস্তান যে রয়েছে সেই পূর্ব পাকিস্তানের যে দেশটা রয়েছে সেই পূর্ব পাকিস্তান কিন্তু সব সময় সর্বদা সেই ভারত অর্থাৎ পশ্চিম পাকিস্তান তথা ভারতের সংস্কৃতি কিন্তু দ্বারা চালিত হতো। ভারতে যে সমস্ত আচার অনুষ্ঠান বিভিন্ন ধরনের যে সংস্কৃতিতে তারা মানত সেটা কিন্তু পূর্ব পাকিস্তান সবসময় কিন্তু সেটা করার চেষ্টা করতো। কারণ কি, সে পশ্চিমবঙ্গের সাথে রয়েছে, সবসময় পশ্চিমবঙ্গে যা যা সংস্কৃতি তারা মানছে সেরকম সংস্কৃতি আচার অনুষ্ঠান পালন করার চেষ্টা করতো কে পূর্ব পাকিস্তান, ঠিক আছে, সেই সংস্কৃতি দ্বারা তারা চালিত ছিল। অন্যদিকে পশ্চিম পাকিস্তান যে আরবীয় সংস্কৃতি দ্বারা চালিত ছিল, অর্থাৎ আরবীয় মানুষেরা যে সমস্ত যারা করতো, যে সমস্ত যে আচার অনুষ্ঠান ধর্মীয় সংস্কৃতি তারা আচার অনুষ্ঠান মানত, সেরকম আচার অনুষ্ঠান মানত হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো তাদের মধ্যে একটা সাংস্কৃতিক একটা পৃথকতা দেখা গেল, তাদের মধ্যে নানা ধরনের ভিন্ন স্বাধীনতা ভিন্ন একটা সাংস্কৃতিক দেখা গেল, সাংস্কৃতিক পরিবেশ। তো পূর্ব পাকিস্তান আলাদা সংস্কৃতি মেনে চলছে, পশ্চিম পাকিস্তান আলাদা সংস্কৃতি মেনে চলছে। পূর্ব পাকিস্তান হচ্ছে ভারতীয় ঐতিহ্য বা সংস্কৃতি মেনে চলছে, আবার পশ্চিম পাকিস্তান যে রয়েছে সেটা হচ্ছে আরবীয় সংস্কৃতি মেনে চলছে। দুই ধরনের আলাদা আলাদা আচার অনুষ্ঠান বিভিন্ন ধরনের কার্যকলাপ ভিন্ন হওয়ার কারণে তারা কিন্তু পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংস্কৃতিক কারণের জন্যই মূলত পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। অর্থনৈতিক স্বাতন্ত্র্য কি? অর্থনৈতিক স্বাতন্ত্র্য হচ্ছে যে পূর্ব পাকিস্তান যে রয়েছে সেই পূর্ব পাকিস্তান ছিল কিন্তু মূলত কৃষি প্রধান দেশ, সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির ওপর নির্ভরশীল, এবং সেই পূর্ব পাকিস্তানে যত রকম কৃষি যত রকম ফসল, সেখানে মৎস্য চাষ হতে যেখানে পশুপালন হতে সমস্ত কিছু জীবিকা তারা কৃষি নির্ভর ছিল, সেখানে মৎস্য চাষ হোক পশুপালন হোক বিভিন্ন অর্থকরী ফসল হোক সেই সমস্ত কিছু কিন্তু কে নিত, তারা এইগুলো শোষণ করে নিত কারা, পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানের যাবতীয় যে সমস্ত কৃষির যে বিভিন্ন ফসলগুলো থেকে শুরু করে সমস্ত কিছু অর্থকরী ফসল বিভিন্ন ধরনের কিন্তু যাবতীয় কিছু কিন্তু নিয়ে নিতকে শোষণ করে নিত পশ্চিম পাকিস্তান। ফলে পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান থেকে সমস্ত কিছু লুট করে নিচ্ছে তাদের দেশে, তখন সেই পশ্চিম পাকিস্তানে বিভিন্ন কলকারখানা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, বিভিন্ন বিভিন্ন শিল্পাঞ্চল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে কি হলো, তাদের অর্থনীতি পূর্ব পাকিস্তান তো সমস্ত কিছু এদেরকে দিয়ে দিচ্ছে, ফলে তাদের অর্থনীতি কি হলো, দুর্বল হয়ে পড়লো। অন্যদিকে পশ্চিম পাকিস্তান এরা তো উন্নত জায়গায় চলে যাচ্ছে, কারণ সমস্ত কিছু এদিক থেকে লুট করে নিয়ে পশ্চিম পাকিস্তানকে দিচ্ছে। ফলে পশ্চিম পাকিস্তানে নানা কলকারখানা শিল্প কারখানা বিভিন্ন ধরনের কিন্তু শিল্পের উন্নয়ন ঘটছে। ফলে তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা গেল, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এদিকে ক্রমানুযায়ী তারা তৎপরভাবে তারা কি হতে পড়লো, তাদের অর্থনীতি ধসে পড়লো, দুর্বল হয়ে গেল, তারা কিন্তু দারিদ্র্যের সম্মুখীন হলো, সংকটের সম্মুখীন হলো। অন্যদিকে পশ্চিম পাকিস্তান তো আরামে কাটাচ্ছে, সেখানে পশ্চিম পাকিস্তানের যে সমস্ত মানুষেরা ছিল তারা কিন্তু উন্নত জীবনযাপন করত। ফলে তাদের মধ্যে এই যে অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে তাদের মধ্যে বৈষম্য থাকার কারণে তারা কিন্তু পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। তারা প্রথমত আলাদা ভাবার কারণ কি, ভাষাগত স্বাতন্ত্র্য থাকার জন্য, ভাষাগত আমরা আলাদা এই জন্য আমরা আলাদা, ঠিক আছে, যেমন বড় লোক গরিবের মধ্যে একটা স্বাতন্ত্র্য কিন্তু থাকবে, ঠিক আছে। তো সেরকম হচ্ছে ভাষাগত সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। এছাড়া কি অর্থনৈতিক স্বাতন্ত্র্য মনে রাখতে পারো, যে অর্থনৈতিক স্বাতন্ত্র্যের কারণেই পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। হচ্ছে যে ভাষাগত একটা তো স্বাতন্ত্র্য গেল, সাংস্কৃতিকগত স্বাতন্ত্র্য, অর্থনৈতিক স্বাতন্ত্র্য গেল, এরপরে কি অর্থনৈতিক স্বাতন্ত্র্য গেল, প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যটা কি? প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য হচ্ছে যে সমস্ত এই পূর্ব পাকিস্তানে যে রয়েছে
পূর্ব পাকিস্তানে যারা মানুষ ছিল না, এই পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু সেখানে অধিকাংশ অর্থাৎ জনগণের অধিকাংশ মানুষ কোথায় ছিল? পূর্ব পাকিস্তানে। সেই পূর্ব পাকিস্তানে অধিকাংশ জনসংখ্যা মানুষ থাকার পরেও তারা যখন বিভিন্ন সরকারি যে সমস্ত চাকরিগুলো রয়েছে, উচ্চপদস্থ যে সমস্ত চাকরিগুলো রয়েছে, সেই সমস্ত চাকরিগুলোতে কিন্তু সমস্ত কিছু স্থান পেত কারা? সে পশ্চিম পাকিস্তানের মানুষ। অর্থাৎ তারা তো একই দেশ, তারা তো দুইটাই হচ্ছে একটা দেশ, তাই না? কিন্তু তাদের যে তারা ভৌগোলিকভাবে তারা আলাদা, কিন্তু তাদের যে সমস্ত প্রশাসনিক দিক থেকে অর্থাৎ যে সমস্ত সরকারি উচ্চপদস্থ যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু স্থান পেত কারা? সেই পশ্চিম পাকিস্তানের মানুষেরা। এবং তারা যদি পূর্ব পাকিস্তানের মানুষরা যদি সেই উচ্চপদস্থ জায়গাগুলো নিতে চাইতো, তাহলে কিন্তু তারা অনেক সময় বর্ণ বৈষম্যের শিকার হতো। ফলে কী করলো? পূর্ব পাকিস্তান এরকম প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য থাকার কারণে পূর্ব পাকিস্তান নিজেদেরকে কিন্তু আলাদা ভাবতে শুরু করলো। কারণ তারা যদি একটা দেশ হতো, তাহলে কী করতো? দুই দেশকেই একসাথে উচ্চপদস্থ জায়গাগুলোতে দিত, কিন্তু পূর্ব পাকিস্তানকে কোনো মতেই সে উচ্চপদস্থ যে জায়গাগুলো রয়েছে, সরকারি কাজগুলো রয়েছে, সেগুলো কোনোভাবেই দিত না। ফলে কী হতো? পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। কেন বা ভাববে না? তাদেরকে সমস্ত ক্ষেত্রে কিন্তু বৈষম্যের মুখে ফেলা হচ্ছে, ফলে পূর্ব পাকিস্তান নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। তাহলে বোঝা গেল বাংলাদেশ এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আপনার ভৌমিক অবস্থানটা কোথায়। এরপরে হলো যে এই যে পূর্ব পাকিস্তানের মানুষেরা রয়েছে, তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো কেন? ভাষাগত স্বাতন্ত্র্যের জন্য, সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের জন্য, তারপরে কি প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের জন্য, এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্যের জন্য, এছাড়া অর্থনৈতিক স্বাতন্ত্র্যের জন্য তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। ভূমিকা এছাড়া লিখবে যে সমস্ত তো উর্দুভাষী নেতারা অর্থাৎ পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী নেতারা তাদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে তারাই কিন্তু উচ্চপদস্থ বিভিন্ন কর্মক্ষেত্রগুলি তারাই স্থান পেত। এছাড়া অন্যান্য কারণের জন্যই এই পূর্ব পাকিস্তানের মানুষেরা কিন্তু, এবং সেই পশ্চিম পাকিস্তানে যারা মানুষ ছিল তারাই তাদের আধিপত্য বেশি হওয়ার কারণেই মূলত পূর্ব পাকিস্তানের মানুষরা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। তারা সব দিক থেকেই আধিপত্য বিস্তার করছে, সেটা ভাষাগত হোক, সেটা অর্থনৈতিক হোক, সমস্ত দিক থেকে তারা উন্নত। অন্যদিকে পূর্ব পাকিস্তান তারা নিম্নবিত্ত, দুর্বল হয়ে পড়ছিল, ফলে তারা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো। ভূমিকা লিখতে। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এবং ভৌগোলিক যে রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু দেখে যাবে। ঠিক আছে, এরপরে আসছি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো, তার আগে বিষয়টা যাতে ক্লিয়ার হয় সেই জন্য ধাপে ধাপে এগোচ্ছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে। প্রগতির বা প্রসারের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভাষা আন্দোলন থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এই ভাষা আন্দোলনটা বুঝে নিলেই সমস্ত কোশ্চেন্স তুমি লিখতে পারবে। ভাষা আন্দোলন, তার আগে বলি ভাষা আন্দোলনে যদি শেখ মুজিবুর রহমানের ভূমিকা আসে, সেটাও তুমি কীভাবে লিখবে সেটা আমি এখানে বলে দেবো। তো প্রথমেই ভাষা আন্দোলন আসি। ভাষা আন্দোলন কেন হলো? তো প্রথমেই লিখবে ভূমিকাতে যে যখন 1947 সালে যখন বাংলাদেশ 1947 সালে যখন ভারত দুটো রাষ্ট্রে ভাগ হয়ে গেল, একটা ভারত এবং একটা পাকিস্তান, এবং পাকিস্তান ভৌগোলিকভাবে দুটো দ্বিখণ্ডিত হওয়ার কারণে অর্থাৎ দুটো খণ্ডে বিভক্ত হওয়ার কারণে তাদের মধ্যে ভাষাকে কেন্দ্র করে কি হলো? তাদের মধ্যে ভাষা আন্দোলন সংগঠিত হলো। এই ভাষা আন্দোলন গড়ে ওঠার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। লিখে তোমরা এখানে লিখবে ভাষা আন্দোলন কেন হলো। প্রথমত বাংলা ভাষার অবমাননা, বাংলা ভাষার অবমাননাটা কি? বাংলা ভাষার অবমাননা হচ্ছে পূর্ব পাকিস্তানে যে সমস্ত মানুষেরা ছিলেন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতো, তারা সমস্ত কিছু বাংলাতে করতো, সে পড়াশোনা ক্ষেত্রে হোক, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে লেখালেখির ক্ষেত্রে হোক, সমস্ত কিছু কিন্তু তারা বাংলা ভাষায় কিন্তু লিখতো। ঠিক আছে, বাংলা ভাষা বলতো, সমস্ত কিছুই হচ্ছে বাংলাতে। কিন্তু পশ্চিম পাকিস্তানের যে মানুষেরা ছিল তারা কিন্তু উর্দু ভাষা বা ইংরেজি ভাষাতে যে সমস্ত, অর্থাৎ তারা কি বলে যে এই যে পূর্ব পাকিস্তান, তো প্রথমে বাংলা ভাষার অবমাননা কি? প্রথমত হচ্ছে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো রাষ্ট্রে ভাগ হয়ে যাওয়ার পরেও সমস্ত কিছু, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে হোক, বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, তাদের মধ্যে কিন্তু সব থেকে ক্ষমতার অধিকারী ছিল কিন্তু পশ্চিম পাকিস্তান। অর্থাৎ এই দুই দেশকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানকে বা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এই দুটো দেশের মধ্যে সবচেয়ে সমস্ত ক্ষমতা ছিল কিন্তু এই পশ্চিম পাকিস্তানের কাছে। তো পশ্চিম পাকিস্তানের কাছে থাকার পরেও
পূর্ব পাকিস্তান যখন বাংলা ভাষাকে তারা রাষ্ট্রভাষা, বাংলা ভাষাকে বলতে শুরু করে, এছাড়া বাংলা ভাষাকেই তারা রাষ্ট্রভাষা হিসেবে চায়, ঠিক আছে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের যে মানুষেরা রয়েছে তারা কিন্তু উর্দু ভাষা বা ইংরেজি ভাষাকে কিন্তু রাষ্ট্রভাষা করতে ইচ্ছুক হয়। তো তাদের মধ্যে ভাষাগত একটা দেখা গেল যে পূর্ব পাকিস্তান চাইছে আমাদের বাংলা ভাষা হবে, আবার পশ্চিম পাকিস্তান চাইছে যে না, আমরা উর্দু ভাষা বা ইংরেজি ভাষাই হচ্ছে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। তো এরকম মধ্যে তাদের মধ্যে একটা ভাষাগত দেখা গেল সাদৃশ্য। তো ভাষাগত সাদৃশ্যের জন্য তারা কি করলো, যখন পূর্ব পাকিস্তান রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে চাইলো, তখন পশ্চিম পাকিস্তান তো তাদের কোনো রকমই মেনে নিচ্ছিল না। এমনকি সেই পশ্চিম পাকিস্তানের যে সমস্ত প্রশাসনিক কার্যকলাপগুলো রয়েছে, অর্থাৎ সেটা ডাক টিকিট হোক, পোস্ট কার্ড হোক, বিভিন্ন নথিপত্র এবং চিঠি হোক, সমস্ত কিছু কিন্তু উর্দু বা ইংরেজি ভাষাতেই লেখালেখি করতো। ফলে কি হতো, তাদের মধ্যে যে এরকম সমস্ত কিছু বাংলা ভাষাকে বর্জন করে সমস্ত কিছুই, সেই নথিপত্রগুলো, সমস্ত কিছুর প্রশাসনিক কার্যকলাপগুলো কি হচ্ছে, সেই উর্দু বা ইংরেজি ভাষাতেই লেখা হচ্ছে, বাংলা ভাষাকে বর্জন করে। ফলে কি হলো, তাদের মধ্যে ভাষাগত সাদৃশ্যের জন্য পূর্ব পাকিস্তানের মানুষেরা ক্ষুব্ধ হলো এবং তাদের মধ্যে ভাষাগত আন্দোলন হলো। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে, যেটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এখানে নভেম্বর মাসে কিন্তু একটা সম্মেলন হয়েছিল, করাচিতে একটা সম্মেলন হয়েছিল। সেই শিক্ষা সম্মেলনে সেই পশ্চিম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মোহাম্মদ আলী জিন্নাহ তাহলে পূর্ব পাকিস্তান যখন, ভালো করে বুঝবে, পূর্ব পাকিস্তান যখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে করার দাবি তুলল, তখন পশ্চিম পাকিস্তান কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারল না, এবং কি তাদের যে সমস্ত প্রশাসনিক কার্যকলাপগুলো ছিল, সেটা নথিপত্র হোক, ডাক টিকিট হোক, পোস্ট কার্ড হোক, বিভিন্ন রকমের কার্যকলাপগুলো সমস্ত কিছুই তারা কিন্তু বাংলা ভাষাকে বর্জন করলো, বাংলা ভাষাকে বাদ দিয়ে তারা কি করলো, ইংরেজি এবং উর্দু ভাষাকে সেগুলো লেখালেখি করা শুরু করলো। ফলে কি হলো, পূর্ব পাকিস্তানের মানুষ তো ক্ষুব্ধ হলো। এরপরে হচ্ছে সেই পশ্চিম পাকিস্তানের যে সমস্ত প্রধানমন্ত্রীটা ছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি পাকিস্তানের একটা শিক্ষা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে নভেম্বর মাসের সেই করাচিতে শিক্ষা সম্মেলনে তিনি কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং অন্য কোনো ভাষা নয়। এই কথাটা, এই উক্তিটা বলার পরেই কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু ক্ষেপে যায়, ক্ষুব্ধ হয়। এই কারণে ভাষাকে কেন্দ্র করে তাদের মধ্যে আন্দোলন শুরু হয়। তাহলে প্রথমে কি, বাংলা ভাষাকে অবমাননা করার জন্যই কিন্তু মূলত বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হলো। বাংলা ভাষাকে অবমাননা করার জন্যই কিন্তু ভাষা আন্দোলন শুরু হলো। প্রথমেই বলি, তুমি কতটা লিখছো তার থেকে ম্যাটার করে তুমি কতটা অর্থবোধক লিখছো, তার মধ্যে কতটা অর্থ রয়েছে। তো তুমি যদি এগুলো মোহাম্মদ আলী জিন্নাহ সমস্ত কিছুগুলো পয়েন্টগুলো দিতে পারো, তোমার নোটটা একটু আলাদা হবে, বেস্ট হবে, ঠিক আছে। তো এগুলো দেওয়ার একটু চেষ্টা করো। এরপরে বলি যে কি কারণে হলো, আরেকটা হচ্ছে কি কারণে হলো, প্রথমত ভাষা আন্দোলন, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা। হ্যাঁ, এখানে আমি দুটো বলে দিয়েছি। তারপরে হচ্ছে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে করার পরিকল্পনা, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা। উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা। তাহলে প্রথমে কি বাংলা ভাষা এরা চাইলো, বাংলা ভাষা এরা পারলো না, তারা নথিপত্র বিভিন্ন কার্যকলাপগুলো তারা উর্দু ভাষা বা ইংরেজি ভাষাতেই করে দিল। ফলে বাংলা ভাষাকে বর্জন করা হলো, ফলেই তারা কি হলো, ভাষা আন্দোলন করলো। এরপরে কি, উর্দুকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা, অর্থাৎ করাচিতে যখন মোহাম্মদ আলী জিন্নাহ সেই নভেম্বর মাসের সেই শিক্ষা সম্মেলনে যখন তিনি হচ্ছে বক্তৃতা দেন যে উর্দুই হবে পাকিস্তানের শ্রেষ্ঠ ভাষা, অন্য কোনো ভাষা নয়, এই উক্তিটি হচ্ছে দেওয়ার পর পূর্ব পাকিস্তানের মানুষের কিন্তু খুব বেড়ে যায় এবং তারা ভাষা আন্দোলনে পক্ষপাতী হয়। এরপরে কি, ভাষা আন্দোলনের আরেকটা কারণ হচ্ছে অন্যান্য কারণ। অন্যান্য কি কি কারণ ছিল যার কারণে এই ভাষা আন্দোলন হলো? অন্যান্য কারণ, তাহলে অন্যান্য কারণ কি?
মানুষরা ছিলেন তারা কিন্তু সেই পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিক শোষণের কেন্দ্র হিসেবে বানিয়েছিল। অর্থাৎ আমরা জানি যে এখানে পূর্ব পাকিস্তানে যে সমস্ত কৃষিকাজ, যে সমস্ত কৃষিজাত দ্রব্য সেখানে উৎপাদন করা হতো, সমস্ত কিছুই কিন্তু পশ্চিম পাকিস্তান লুট করে নিত, শোষণ করে নিত। ফলে এই সমস্ত বৈষম্যের কারণে, তাদের মধ্যে শোষণের কারণে তাদের যে পূর্ব পাকিস্তানের মানুষেরা কিন্তু আন্দোলনমুখী হতে বাধ্য হয়েছিল বিশেষ করে, এবং যার প্রতিফলনে দেখা গিয়েছিল কি ভাষা আন্দোলন, এবং যার কারণে হয়েছিল কি ভাষা আন্দোলন, এবং যার অন্যতম বলতে পারো যার অন্যতম একটি হলো ভাষা আন্দোলন, যার অন্যতম প্রতিফলন ঘটেছিল ভাষা আন্দোলনে। তো প্রথমে অন্যান্য কারণ কি, তো তাদের মধ্যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক শোষণ করলে সেই পূর্ব পাকিস্তানের মানুষেরা খেপে যায়, এবং যার প্রতিফলন ঘটে ভাষা আন্দোলনে। এটাই হচ্ছে ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলা ভাষা কেন ভাষা আন্দোলনটা হলো। এবার হচ্ছে এটা তো হলো ভাষা আন্দোলন, তো হলো ভাষা আন্দোলন কেন হলো। এরপরে ভাষা আন্দোলনের প্রসার, ভাষা আন্দোলনের প্রসার শেষ হয়নি প্রশ্নটা, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রসার, অর্থাৎ ভাষা আন্দোলন কোথায় কোথায় প্রসার লাভ করলো। প্রথমত হচ্ছে ভাষা আন্দোলন কোথায় কোথায় প্রসার লাভ করলো। প্রথমত হচ্ছে 1948 সালে 1947 সালে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তাহলে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তাহলে 1947 সালে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এই আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব বলা হয়, ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব বলা হয়। অর্থাৎ এখানে প্রস্তুত হয়েছিল যে ভাষা আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কোন মাস থেকে কোন মাস, আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব সালে আগস্ট থেকে ডিসেম্বর মাসে মানে ভাষা আন্দোলনের প্রস্তুতি পর্ব বলা হয়। এর পরবর্তীতে 1948 সালে এই যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন কিন্তু একটা শক্তিশালী রূপ ধারণ করে। তার প্রথম দেখা যায় কি, যখন পূর্ব পাকিস্তান, এই যে পূর্ব পাকিস্তানের একজন মানুষ ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, তার নাম হচ্ছে কি ধীরেন্দ্রনাথ দত্ত। তো পূর্ব পাকিস্তানের একজন রাজনীতিবিদ ছিলেন। তো ভাষা আন্দোলনের প্রসার কি বলা হলো সেটা দেখবে। এরপরে ভাষা আন্দোলনের পটভূমি, অর্থাৎ ভাষা আন্দোলনের প্রসার নিম্নে আলোচনা করা হলো। প্রথমেই 1 নম্বর দিবে যে পূর্ব পাকিস্তানের রাজনীতি আন্দোলনের প্রাথমিক পর্ব। এরপরে লিখবে হচ্ছে আন্দোলনের 1947 সালে যা বললাম সেটা লিখবে। এরপরে আন্দোলনের প্রাথমিক পর্ব, অর্থাৎ এখানে লিখবে আন্দোলনের প্রাথমিক পর্ব, আন্দোলনের প্রাথমিক পর্ব। প্রথমত হচ্ছে 1947 সালে তারা তো প্রস্তুতি নিল। 1947 সালে সেই পূর্ব পাকিস্তানের মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে প্রস্তুতি হলো সেই ভাষা আন্দোলনের জন্য, আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এরপরে 1948 সালে এই ভাষা আন্দোলন কিন্তু প্রস্তুতি নিয়েছিল, ফলে শক্তিশালী রূপ ধারণ করলো। এরপরে কি হলো, এরপরে আন্দোলনের যদি আমরা প্রাথমিক পর্বে দেখি, সেই প্রাথমিক পর্বের যে পূর্ব পাকিস্তানের যে একজন রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, সেই পূর্ব পাকিস্তানের যে রাজনীতিবিদ, মনে রাখবে পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি হচ্ছে উর্দু ভাষার পাশাপাশি, মানে সেই রাষ্ট্রভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা উর্দু, সেই উর্দু ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা, সেই বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষা করার দাবি তুললে ধীরেন্দ্রনাথ দত্ত তারপরে কি করলো, মানে প্রত্যক্ষ রাজনীতিবিদ পূর্ব পাকিস্তানের যিনি ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, সেই ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু কি করেছিলেন, উর্দু বা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও কিন্তু রাষ্ট্রভাষা করার কিন্তু প্রস্তাব জানিয়েছিল, যে না তোমরা তো উর্দু ভাষা নিচ্ছ ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকেও রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু এই প্রস্তাব দিলে কিন্তু এই প্রস্তাব কিন্তু বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়ার ফলে কি হয়, এই প্রস্তাব যখন বাতিল হয়ে যায় তখন 11ই মার্চ, তো এই যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, অর্থাৎ ধীরেন্দ্রনাথ দত্ত যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, যেখানে ছিল যে উর্দু এবং ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করতে হবে। 23শে ফেব্রুয়ারি প্রস্তাব জানানো, কিন্তু সেই প্রস্তাব কিন্তু বাতিল হয়ে গেল, এরপরে কি হলো, 11ই মার্চ, সেই 11ই মার্চে যে সমস্ত
স্কুল যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, যে সমস্ত বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা রয়েছে, তারা সর্বত্র কিন্তু এই ভাষা আন্দোলনে যোগদান করেন। এবং উল্লেখ্য যে বিশেষ করে যে সেই তৎকালীন সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত আইন বিভাগের যে সমস্ত ছাত্ররা রয়েছেন, তার এক নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান। কি শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, তাহলে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শেখ মুজিবুর রহমান এবং শামসুল হক এবং শামসুল হক তাহলে তৎকালীন যখন এই প্রস্তাবটা বাতিল হয়ে গেল, তখন 11ই মার্চ যে সমস্ত স্কুল ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত যে সমস্ত মানুষেরা ছিলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন, বিশেষ করে তৎকালীন সমাজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে ছাত্রগুলো ছিল, এটা হচ্ছে কি শেখ মুজিবুর রহমান এবং শামসুল হক, এরা কিন্তু এই ভাষা আন্দোলনে কিন্তু প্রত্যক্ষ কিন্তু যোগদানের মাধ্যমে যোগদান করেছিল এবং এই ভাষা আন্দোলন কিন্তু আরও শক্তিশালী রূপ ধারণ করেছিল। তো তৎকালীন সময়ে এছাড়াও অন্যান্য নেতারা, যে সমস্ত নেতারা এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিলেন, তারপরে কিন্তু তারা গ্রেফতার হয়েছিল। তাহলে ভাষা আন্দোলনের প্রসার কী হলো? আন্দোলনের প্রাথমিক পর্বে কী কী দেখা গেল? প্রথমে ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব জানালো 23শে ফেব্রুয়ারি, প্রস্তাব জানালো যে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করতে হবে। এরপর এই প্রস্তাবটা বাতিল হয়ে গেল। বাতিল হয়ে যাওয়ার পরে কি হলো? সেই 11ই মার্চ স্কুল, কলেজ, ঠিক আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, তারাও কিন্তু এই প্রত্যক্ষভাবে এই ভাষা আন্দোলনে যোগদান করলো। কিন্তু বিশেষ করে যে সমস্ত তৎকালীন সমাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আইন বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছেন, যেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং শামসুল হক, এরা হচ্ছে কিন্তু তৎকালীন যে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এরা কিন্তু গ্রেফতার হয় এবং এছাড়া অন্যান্য বহু নেতাও কিন্তু গ্রেফতার হয়েছিল। তো ভাষা আন্দোলনের প্রাথমিক 1951 থেকে, তাহলে 1951 থেকে 52 সাল পর্যন্ত, এই 1951 খ্রিস্টাব্দ থেকে 52 খ্রিস্টাব্দ পর্যন্ত বা সাল পর্যন্ত ভাষা আন্দোলনের কিন্তু চূড়ান্ত পর্ব বলা হয়। সেই চূড়ান্ত পর্ব কী হয়েছিল? সেই যে চূড়ান্ত পর্ব অর্থাৎ 1951 থেকে 52 পর্যন্ত ভাষা আন্দোলন কিন্তু চূড়ান্ত একটা জায়গায় পৌঁছেছিল, যেখানে এই যে পশ্চিম ভারতের শেখ নাজিমুদ্দিন, অর্থাৎ এই যে পশ্চিম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেখ নাজিমুদ্দিন, তিনি উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করার কথা বললে, অর্থাৎ উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললে বা এটা কথা বললে, সেই পূর্ব পাকিস্তানের যে সমস্ত ছাত্ররা ছিলেন, যে সমস্ত বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু এই প্রত্যক্ষভাবে এই আন্দোলনে কিন্তু যোগদান দেয়। তাহলে প্রথমত কি ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব 1951 খ্রিস্টাব্দে 51 থেকে 52 খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকা, এই যে পশ্চিম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ নাজিমুদ্দিন, তিনি হচ্ছে উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি তুললে তিনি কিন্তু এই পূর্ব পাকিস্তানের যে সমস্ত নারায়ণগঞ্জ এবং সেখানে যে নারায়ণগঞ্জ কলেজ যে রয়েছে, সেই কলেজের ছাত্ররা, এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগদান করেন এবং এই আন্দোলনে যোগদান করে কত সালে? ফেব্রুয়ারি, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি কিন্তু যোগদান করেন। 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে রাষ্ট্রভাষা নারায়ণগঞ্জের ছাত্ররা ধর্মঘট করে এবং এই যে 21শে ফেব্রুয়ারি এই নারায়ণগঞ্জে যে সমস্ত ছাত্ররা রয়েছে, নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জের যে ছাত্ররা রয়েছে, সেই ছাত্ররা কিন্তু এই ভাষা আন্দোলনে কিন্তু বিভিন্ন ধর্মঘট করেন, বিভিন্ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং 21শে ফেব্রুয়ারি মূলত 21শে ফেব্রুয়ারি এটা হয়েছিল এবং এই 21শে ফেব্রুয়ারি কি করেন? এই ভাষা আন্দোলনের রাষ্ট্রভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তাহলে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেখ নাজিমুদ্দিন তিনি যখন এই উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন, তখন পূর্ব পাকিস্তানের যে সমস্ত নারায়ণগঞ্জ থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন 21শে ফেব্রুয়ারি কিন্তু অনেক ধর্মঘট করেন, চূড়ান্ত ধর্মঘট করেন, যার ফলে 21শে ফেব্রুয়ারি দিনটি কিন্তু রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। এমনকি আন্দোলনের চূড়ান্ত পর্ব বলা হয় কোনটাকে, 1951 থেকে 52 সাল পর্যন্ত কিন্তু ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব বলা হয়। তাহলে বাংলাদেশ যখন, ভারত যখন ভাগ হয়ে গেল দুটো রাষ্ট্রে, তখন পাকিস্তানের সৃষ্টি হলো, কিন্তু পাকিস্তানের সৃষ্টি হওয়ার পরেও কিন্তু তারা ঠিক মতো স্বাধীনতা পায়নি। তার মধ্যে আরও বিভিন্ন স্বতন্ত্র দেখা গেল, পৃথক দেখা গেল, দেখতেই পাচ্ছ। তারপরেই কিন্তু ভাষা আন্দোলনও শুরু হলো। এই ভাষা আন্দোলন চলতে থাকবে। তারপরে চূড়ান্ত পর্ব, আরেকটা পর্ব রয়েছে। চূড়ান্ত পর্ব ধারণ করলো তখন সরকারি কিছু দমন নীতি, সরকারি কিছু নীতি গ্রহণ করলো। কি কি নীতি? প্রথমত সরকারি দমন নীতি কি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারি কিন্তু ঢাকায় কিন্তু এক মাস কি করা হয়েছিল, ঢাকায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে কিন্তু এক মাস কত 144 ধারা কিন্তু জারি করা হয়েছিল। যেই ধারাটা কি, যে ধারাটা হচ্ছে কোনো মানুষ কোনো ধর্মঘট কোনো আন্দোলন করতে পারবে না। সেই 144 ধারা জারি করার পরে কিন্তু এক মাস যখন সরকার যখন এক মাস 144 ধারা জারি করলো, কোথায়, সেই পূর্ব পাকিস্তানের ওপর। পূর্ব পাকিস্তানে তখন সেই পূর্ব পাকিস্তানের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লেন। ঠিক আছে, এর প্রতিবাদে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়লেন এবং এতে কিন্তু অনেকজন মারা গিয়েছিল। যেমন সালাম, রফিক, বরকত কিন্তু এই আন্দোলনের প্রতিবাদে কিন্তু পুলিশ তাদের উপর গুলি চালায় এবং মারা যায় সালাম, রফিক, বরকত। সালাম, রফিক, বরকত, সালাম, রফিক, আর একটা হচ্ছে বরকত, কি নাম। তো এই 21শে ফেব্রুয়ারি যখন এক মাস কিন্তু যখন 144 নং ধারা জারি করলো, জারি করার প্রতিবাদে সেই ছাত্ররা কিন্তু এগিয়ে আসলো এবং এর ফলে পুলিশ কিন্তু তাদের উপর গুলি চালালো এবং তারা কিন্তু এতে মারা যায়। সালাম, রফিক, বরকত কিন্তু মারা গিয়েছিল। এরা কিন্তু খুব উচ্চবিত্ত বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র ছিল, তারা কিন্তু মারা গিয়েছিল। তাহলে ভাষা আন্দোলন কেন হলো, তারপরে প্রসার, অর্থাৎ কি কি প্রসার করলো। প্রথমত আন্দোলনের প্রাথমিক পর্বে কি দেখা গেল, দ্বিতীয় পর্বে অর্থাৎ চূড়ান্ত পর্বে কি দেখা গেল, যখন সামলাতে পারলো না তখন সরকারি দমন নীতি করলো, তার প্রতিবাদেও ছাত্ররা কিন্তু এলো। এরপরে আন্দোলনের পরে বাংলাদেশের ভাষা আন্দোলনের কিভাবে স্বাধীনতা সংগ্রামী রূপান্তরিত হয়েছিল, অথবা এই যে ভাষা আন্দোলনটা হলো, এই ভাষা আন্দোলন কিন্তু তারপরে বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিল। কিন্তু কিভাবে স্বাধীনতা পেয়েছিল সেটা আজকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বাংলাদেশের যে ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল, এই ভাষা আন্দোলনে কিভাবে বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দিয়েছিল, সেটা হচ্ছে এটার প্রশ্নটা। অ্যান্সারটা তো পড়বো, তার আগে বলি যে এই যে অ্যান্সারটা রয়েছে, মানে এই যে কোশ্চেন্সটা রয়েছে, এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখছো সেইভাবেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, প্রশ্নের অ্যান্সার কিন্তু একই। তো বোর্ডের প্রশ্ন একটা ভোট পেতে হবে, সেখানে বুঝে উত্তর করতে হবে, কিন্তু উত্তর কিন্তু একটাই। তো প্রথমত হচ্ছে বাংলার ভাষা আন্দোলন, প্রথমত উত্তর লিখে দেবে। প্রথমে কি আছে, বাংলাদেশের ভাষা আন্দোলন, আগে লিখবে ভাষা আন্দোলনটা কি। ভাষা আন্দোলনটা 1947 সালে ভারত দুটো রাষ্ট্র দ্বিখণ্ডিত হওয়ার পরেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভৌগোলিকভাবে আলাদা হওয়ার কারণে তাদের মধ্যে ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেটাই ইতিহাসে কিন্তু ভাষা আন্দোলন নামে পরিচিত। লিখে দেবে। তারপরে লিখবে ভাষা আন্দোলনের কারণ, ঠিক আছে। তারপরে লিখবে ভাষা আন্দোলনের কারণগুলো নিম্নে আলোচনা করা হলো, লিখে 1 নাম্বার পয়েন্ট করে লিখবে ভাষা আন্দোলন কেন হয়েছিল। আমরা জানি, বলো কমেন্টে বলো তাড়াতাড়ি, কেন হয়েছিল ভাষা আন্দোলনটা, কেন এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাকে কেন্দ্র করে কেন তাদের মধ্যে ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলন হয়েছিল যখন বাংলা ভাষাকে অবমাননা করার জন্য, ভাষাকে অবমাননা করা হলো, তখন অবমাননা। 2 নাম্বার কি, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললে,
উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললে, রাষ্ট্রভাষা করার দাবি। তাহলে একটু আগেই তারপরে পরিণতিটা কি হয়েছিল? পরিণতি তো একটু আগেই আমি তোমাদের বলেছি যে ভাষা আন্দোলন কেন হয়েছিল, যখন বাংলা ভাষাকে অবমাননা করে তারা সমস্ত কিছু প্রশাসনিক কার্যকলাপ করছিল, ফলে ভাষা আন্দোলন হয়েছিল। এছাড়া উর্দু ভাষাকে যখন রাষ্ট্রভাষা করার দাবি জানালো কি সেই বাংলা পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ, এছাড়া সেখানে নেতা ছিলেন নাজিমউদ্দিন, তিনি যখন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে তখন কিন্তু ভাষা আন্দোলন হলো। এবার পরিণতিটা কি হয়েছিল, শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছিল এর আগের প্রশ্নেই কিন্তু আমি আলোচনা করেছি, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে লিখে দেবে। তাহলে একটা প্রশ্ন দিয়ে দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু কভার হয়ে যাবে। সেই জন্য বললাম যে যেগুলো আগে পড়ালাম, যেগুলো করেছিলাম পয়েন্টগুলো, ওগুলো পয়েন্টই এখানে লিখে দেবে, বিস্তারিত করে লিখে দেবে। এরপরে এই যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল, প্রথমেই তো কিভাবে রূপান্তরিত হয়েছিল এখানে লিখে দেবে যে ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ত্বরান্বিত করেছিল, বা কিভাবে প্রভাব বিস্তার করেছিল। তো এই যে ভাষা আন্দোলনের ফলে আওয়ামী লীগ গঠন, কি আওয়ামী লীগ গঠন, আওয়ামী লীগ গঠন, আওয়ামী লীগ গঠন কি? আওয়ামী লীগ গঠন হচ্ছে যে যখন এই যে ভাষা আন্দোলন যখন সম্পূর্ণরূপে কার্যকরী লাভ করলো, অর্থাৎ এই পূর্ব পাকিস্তানে যে সমস্ত জনগণেরা ছিল সেই জনগণ মিলে সমস্ত জনগণ, পূর্ব পাকিস্তানের একজন নেতা ছিলেন, তার নাম কি? পূর্ব পাকিস্তানের একজন নেতা ছিলেন, তার নাম কি? আহমেদ আব্দুল হামিদ খান। সেই আব্দুল হামিদ খান কি করেছিলেন? তো এই পূর্ব পাকিস্তানের একজন নেতা ছিলেন আব্দুল হামিদ খান। তিনি কি করেছিলেন? এই আব্দুল হামিদ খান পূর্ব পাকিস্তানের যে সমস্ত জনগণ, যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত চাকরিজীবীরা এই ভাষা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছিল, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে একটা লীগ গঠন করেছিলেন, মানে একটা দল গঠন করেছিলেন। সেই দল অনেক মানুষ নিয়ে কিন্তু দল একটা গঠন করেছিলেন। তো দল গঠন করলে কি হবে? তাদের শক্তি বৃদ্ধি পাবে। তো সেই যে শক্তি বৃদ্ধি, অর্থাৎ এই যে নেতারা তো দল গঠন করলে সেই পশ্চিম পাকিস্তানের মানুষ যেই না এই দেশের বা পূর্ব পাকিস্তানের ওপর যেই কিনা বর্ণ বৈষম্য, বিভিন্ন অত্যাচার তাদের ওপর বর্ণিত করতো, মানে এই যে পশ্চিম পাকিস্তান বিভিন্ন রকমভাবে যখন পূর্ব পাকিস্তানের ওপর তাদের মধ্যে অত্যাচার চালাতো, তখন তারা কি করলো? এই যে পূর্ব পাকিস্তানে যে সমস্ত এই আব্দুল হামিদ খানের নেতৃত্বে যে সমস্ত আওয়ামী লীগ গঠন হয়েছিল না, সেই আওয়ামী লীগের যে নেতারা, বহু জনগণ কিন্তু একত্রিত হয়ে সেই তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতো, প্রতিবাদ করতো। ফলে কি হতো? তাদের প্রতিবাদ করতো। তো এই প্রতিবাদে শুধুমাত্র তারা স্বাধীনতা তাদের থেকে শুধুমাত্র অত্যাচার থেকে বাদ যায়নি, শুধুমাত্র অত্যাচার থেকেই তারা কিন্তু স্বাধীনতা পায়নি। এছাড়া তারা যে পূর্ব পাকিস্তানের নেতা আব্দুল হামিদ খান, তিনি যখন তিনি যখন সেই ভাষা আন্দোলনের সঙ্গে যে যুক্ত যে সমস্ত নেতারা ছিলেন, যে সমস্ত জনগণেরা ছিলেন, তাদের সকলকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠন করলেন। কি একটা লীগ গঠন করেছিলেন? সেই লীগের অনেক মানুষ কিন্তু কি করেছিলেন? একত্রিত ছিলেন। তারা অনেক শক্তি বৃদ্ধি করেছিল, কারণ সেখানে অনেক মানুষ ছিল, ছাত্রছাত্রী থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন চাকরিজীবী অনেক মানুষ কিন্তু সেই লীগে অংশগ্রহণ করেছিলেন। ফলে কি হলো? একত্রিত হওয়ার কারণে তাদের মধ্যে শক্তি বৃদ্ধি পেল, তারা ঐক্যবদ্ধ হলো, এবং সেই পশ্চিম পাকিস্তান যেই কিনা সেই পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর কি করলো? শাসন নীতি, বিভিন্ন অত্যাচার পোষণ করতো। তখন কি হলো? এই আওয়ামী লীগে যে রয়েছে, সেই আওয়ামী লীগের জনগণরা তীব্র কিন্তু তাদের উপর প্রতিবাদ জানায়, এবং শুধুমাত্র তারা প্রতিবাদই জানায় না, এরপরে কিন্তু তাদের স্বাধীনতা আন্দোলনকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল কিন্তু আওয়ামী লীগ, যা তাদের ধীরে ধীরে, মানে এটা তাদের স্বাধীনতার প্রথম পদ হচ্ছে কি আওয়ামী লীগ গঠন, অর্থাৎ আওয়ামী লীগের মাধ্যমেই ধীরে 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 কিন্তু তারা স্বাধীনতা পেয়েছিল। কারা? এই পশ্চিম পাকিস্তান। দেখো, পূর্ব পাকিস্তান তো সমস্ত রকমের বৈষম্য শিকার হতেন, কিন্তু পশ্চিম পাকিস্তানে কিন্তু তারা কিন্তু স্বাধীনতা লাভ পায়নি। তারা পেয়েছিল যখন ভাষা আন্দোলন, এত কিছু আন্দোলন হলো,
তারপরে কিন্তু পরবর্তীতে ভাষা আন্দোলনকে তারা মেনে নিল। এর পরবর্তীতে আরও কি হলো, যখন বিভিন্ন তারপরেও যারা শাসননীতি করার ফলে তারা ঐক্যবদ্ধ ছিল, ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিলেও তারপরেও তারা কিন্তু শোষণ শাসন করতো। তো সেই শোষণ শাসন করলে সেখানের যে আব্দুল হামিদ খান, তিনি হচ্ছে ঐক্যবদ্ধ করলে, মানুষজনকে ঐক্যবদ্ধ হতে শেখালে, সেই যে তাদের যে অত্যাচারগুলোকে তীব্র প্রতিবাদ করত, ঠিক আছে, তীব্র প্রতিবাদ করার জন্য তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু কি হতো, সেই স্বাধীনতা কিন্তু পাওয়ার পথে চলে এসেছিল। মানে সেই বাংলাদেশকে স্বাধীনতার পথ, মানে প্রথম পথ এটা বলা হয়, যে আওয়ামী লীগের মাধ্যমে যখন তারা পশ্চিম পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে যখন তারা লড়াই করলো, ফলে কি হলো, পশ্চিম পাকিস্তান বুঝে গেল যে পূর্ব পাকিস্তানের উপর আর কি করা যাবে না, অত্যাচার করা যাবে না। তো আওয়ামী লীগের একটা ভূমিকা আছে স্বাধীনতা আন্দোলনে, ঠিক আছে, এটাই কিন্তু স্বাধীনতা আন্দোলনে, এই যে স্বাধীনতার আন্দোলনে কিন্তু একটা ভূমিকা রয়েছে। এরা প্রতিবাদ করলো, ফলে আর তাদের মধ্যে ওপর শোষণ করলো না, ফলে কি হলো, তারা একটু স্বাধীন হলো। এরপরে কি, এরপরে হচ্ছে যে স্বাধীনতা পেল, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, তাহলে যুদ্ধ হলো এবং তারপরে কি হলো, স্বাধীনতা লাভ। তাহলে মুক্তিযুদ্ধ হলো এবং স্বাধীনতা লাভ হলো। তাহলে আওয়ামী লীগ গঠন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভ। তাহলে আওয়ামী লীগ গঠন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভ। তাহলে আওয়ামী লীগ গঠন এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা লাভ, অর্থাৎ 1947 সালে যখন 1956 সালে, কত 1956 সালে যখন 1956 সালে 21শে ফেব্রুয়ারি, তাই না, 21শে ফেব্রুয়ারি, সেই 1956 সালে 21শে ফেব্রুয়ারি সেই যে পশ্চিম পাকিস্তান সেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে যখন সম্পূর্ণরূপে মেনে নিয়েছিল, ফলে কি হয়েছিল, পূর্ব পাকিস্তানের মানুষদের মধ্যে একটা সাহস এসেছিল। তারা ভেবেছিল যে আমাদের সমস্ত কথাই এবার তাহলে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্থান পেয়েছে, আমাদের আন্দোলন করার জন্য। এরপরে তারা কি হলো, ফলে তারা সেই মুসলিম যে আওয়ামী লীগের প্রধান নেতা যিনি ছিলেন, তিনি করছেন আওয়ামী লীগের প্রধান নেতা কি, শেখ মুজিবুর রহমান। সেই আওয়ামী লীগের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান, মানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজন আইনজীবী ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা। এই আওয়ামী লীগের নেতা যখন তিনি কি করলেন, মুক্তি সংগ্রামী, অর্থাৎ এই আওয়ামী লীগের নেতা যখন তারা স্বাধীনতা পায়নি, একটু স্বাধীনতা পেল, তাদের শোষণ নীতি থেকে তারা বঞ্চিত হলো, কিন্তু তারা তো আরও শাসন করতে পারে, সেই জন্য কি হলো, তারা মুক্তি সংগ্রামের জন্য, তারা স্বাধীনতার জন্য সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান কি করলো, 1971 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1971 খ্রিস্টাব্দে, এখানে দেখি 1971 খ্রিস্টাব্দে এই যে ঢাকা রয়েছে, সেই ঢাকা যে রয়েছে, সেই ঢাকা রেসকোর্স, তো ঢাকার রেসকোর্স মানে ময়দানে। তো এই যে মুসলিম লীগের যে নেতা রয়েছে শেখ মুজিবুর রহমান, তিনি কি করলেন, ঢাকার একটা রেসকোর্স ময়দান রয়েছে, সেই ময়দানে, ঢাকার একটা রেসকোর্স ময়দান রয়েছে, অর্থাৎ সেখানে একটা মাঠ রয়েছে, বৃহৎ আকারের মাঠ রয়েছে, বড় মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু মুক্তি সংগ্রামের ডাক দেন। মুক্তি সংগ্রামের ডাক দেন মানে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ। ফলে কি হলো, তাদের মধ্যে কিন্তু যুদ্ধের একটা ডাক দেন কি, এই মুসলিম লীগের নেতা শেখ মুজিবুর রহমান একটা মুক্তি সংগ্রামের ডাক দেন, কোথায়, ঢাকার রেসকোর্সে মুক্তি সংগ্রামের ডাক দিলে, তাই তো ঢাকার রেসকোর্সে শেখ মুজিবুর রহমান কিন্তু পূর্ব পাকিস্তানের ঢাকায় বা বাংলাদেশের ঢাকায় রেসকোর্সে কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে একটা যুদ্ধের ডাক দেন। এমনকি ভারতের সাহায্যে এবং আরেকটা মনে রাখতে হবে যে ভারতের সামরিক বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন অর্থনৈতিক সাহায্য দিয়ে কিন্তু পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে একটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্ররূপে কিন্তু একটা প্রতিষ্ঠিত হয়। কারণ কি, তারা ভারত যখন সামরিক দিক থেকে, সৈন্যের দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বা অস্ত্রশস্ত্রের দিক থেকে, সমস্ত দিক থেকে যখন পূর্ব পাকিস্তানকে সাহায্য করলো এবং পূর্ব পাকিস্তানের জনগণ তারা ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যে, এবং এই দুই জোট যখন একত্রিত হলো, ফলে কি হলো, পশ্চিম পাকিস্তান তাদের শক্তিপূর্ণ হয়ে গেল, তারা কিন্তু যুদ্ধে হেরে গেল। ফলে কি হলো, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ কিন্তু 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর, 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর
16ই ডিসেম্বর, তাহলে 1971 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের উত্থান ঘটলো। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কিন্তু কি হলো, একটা রূপ লাভ করলো। ঠিক আছে, তাহলে যখন বাংলাদেশ যুদ্ধ হলো, তখন পশ্চিম পাকিস্তান হেরে গেল এবং সেই ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের উত্থান ঘটলো। এভাবেই কিন্তু ভাষা আন্দোলন ধীরে ধীরে, ভাষা আন্দোলনের পরে ধীরে ধীরে তারা ঐক্যবদ্ধ হতে 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 ভারতের সহায়তায় এবং তাদের নিজের ঐক্যবদ্ধতার মাধ্যমে কিন্তু ভারত কিন্তু সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ তথা বাংলাদেশ কিন্তু স্বাধীনতা লাভ করলো। প্রশ্নের অ্যান্সার মূল্যায়নটা করে দেবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের স্বাধীনতা লাভে কিন্তু ছাত্র সমাজের ভূমিকা এছাড়া ভারতের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, এই যে তাদের ঐক্যবদ্ধ পরবর্তী সময়ে কিন্তু তাদের যে সমস্ত আন্দোলন রয়েছে সেগুলোতে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল। ঠিক আছে, এই যে এই মূল্যায়নটা বললাম, এটা লিখে দেবে। এরপরে কি করবে, এই বাংলাদেশের যে ভাষা আন্দোলন সম্পর্কে ত্বরান্বিত করেছিল সমস্ত অ্যান্সারটা কিন্তু এখানে করে দিলাম। তাহলে কেন হয়েছিল, কারণ কেন হয়েছিল, এই আওয়ামী লীগ অর্থাৎ ভাষা আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত করেছিল সেটা লিখবে। প্রথমে আওয়ামী লীগ গঠন, তারপরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভ। দেখো, যদি ভাষা আন্দোলন না হতো কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগ গঠন করতে পারতো না। ফলে ভাষা আন্দোলনেরও একটা ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যখন ঐক্যবদ্ধ হতে শিখলো, তখনই কিন্তু এই আব্দুল হামিদ খান কিন্তু একটা আওয়ামী লীগ গঠন করলো। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি আলোচনা করবো যে অপারেশন সার্চলাইট কি, এরপরে ইন্দিরা গান্ধীর ভূমিকা, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়া ভারতের ভূমিকা কী ছিল, সমস্ত প্রশ্ন নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করবো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাই।